যত বছর যাচ্ছে তত বেশি পাগলামি বাড়ছে, বাট দ্যাটস হাউ ইট শুড বি। বয়সের সাথে মানুষ বলে যে আরো ম্যাচুরিটি আসবে, আমার তো রিভার্স হচ্ছে। আমার হ্যান্ডরাইটিং ইটস সো ব্যাড, এই হ্যান্ডরাইটিং আমি ছাড়া কেউ বুঝবে না। তাহলে তো তোমার ডাক্তার হওয়া উচিত ছিল। আমার কিন্তু ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি প্যারাশুট অ্যাডভান্স সিক্রেট শেয়ার রয়্যাল বিনোদন সারাদিনের আজকের পর্বে। কেমন আছেন আপনারা? আমি আজকে খুবই এক্সাইটেড, কারণ আজকে বিনোদন সারাদিন স্টুডিওতে আমি আমন্ত্রণ জানিয়েছি আমার খুবই প্রিয় একজন মানুষকে। তিনি একই সাথে একজন গল্পকার, চিত্রনাট্যকার, যিনি শব্দ দিয়ে তৈরি করেন পর্দায় এক নতুন জগৎ। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার চোখ দিয়ে আমরা দেখি নতুন সব ভাবনা। তিনি একজন অভিনেত্রীও বটে, যার অভিনয় আমাদের আলোকিত করে, আলোড়িত করে। হ্যাঁ দর্শক, বুঝতেই পারছেন আজকে আমার অতিথি কে মানে কারিনা কায়সার। আবারও তার লেখনীতে আমরা পেতে যাচ্ছি নতুন সিনেমা একসাথে আলাদা। রেজাউর রহমান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে আসছে 19 মার্চ হইচই বাংলাদেশে। আর সিনেমা মুক্তির আগে চলুন না এবার সিনেমার নেপথ্যের মানুষের সাথে গল্প করি। হ্যালো কে, কেমন আছেন? হাই, থ্যাংক ইউ সো মাচ। কে কিন্তু কিউট খুব। Yes, হ্যাঁ, আই এম and গোইং টু you আস্ক মাই are ফ্রেন্ডস আমাকে cute. এখন কে যেন ডাকে। কেমন চলছে সময়? অল গুড। আই এম ভেরি এক্সাইটেড ফর আওয়ার ফিল্ম। আর এমনিও এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিলা, সবকিছু সামারাইজ করে, যে কাজ আমি মানে ভুলেও গিয়েছিলাম যে করেছি, তুমি খুব সুন্দর করে নেপথ্য, কি সুন্দর একটা ওয়ার্ড, কত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিলা। ভালোবাসা তো জানাতে চাই, তবে একটু অভিযোগও করতে চাই তোমাকে নিয়ে। মানে এই যে মানে এতদিন কেন অপেক্ষা করো? 36 এর পরে 2 বছর পার হয়ে গেল, তারপরে পেলাম আমরা, মানে পেতে চলেছি একসাথে আলাদা। মানে এত দেরি কেন? আমাদের আসলে টিমটা খুব ছোট, মেইনলি ইটস মি এন্ড রেজা। তো আসলে সবকিছু একটা জিনিস কনসেপচুয়ালাইজ করতে, ওইটাকে লিখতে, আর আমাদের দুইজনেরই হচ্ছে পারফেকশনিস্ট বলবো না, বাট একটা যদি খুঁটিনাটি থাকে তখনও মনে হয় কি যে না, এখনো ক্লিক করে নাই। ওই গল্প নিয়ে আসলে অনেক দিন সময় চলে যায়। বাট এখন আমি জানি এটা শুধু তোমার, এটা অনেকজনেরই অভিযোগ যে কেন এত দেরি হয় কেন এক একটা কাজের মধ্যে। বাট হোপফুলি এই ইয়ার থেকে উইল বি মোর অ্যাক্টিভ। অনেকগুলো গল্প নিয়ে আমরা কাজ করছি, উই আর এক্সপ্যান্ডিং আওয়ার টিম, আর হোপফুলি সামনে আরো অনেক ভালো কাজ দেখতে পাবো। আর যদি ভুল না করে থাকি, এবারই বোধহয় প্রথম একটা ওয়েব ফিল্ম তুমি লিখেছো পুরোটাই। আমি একটু ওভারঅল এক্সপেরিয়েন্সটা একটু শুনবো। জার্নিটা কেমন ছিল? কবে লেখা শুরু করলে? কি চিন্তা ভাবনা ছিল, এভরিথিং? এটার কনসেপ্টটা ডেভেলপমেন্টে ছিল গত বছর ধরে, কিন্তু এই গল্পটা একটু ভিন্ন তো, আর একটু সেন্সিটিভ টপিকে করা। এখানে আমরা আটকায় যাচ্ছিলাম যে এই জিনিসটাকে এমনভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা যেন একটা ট্যাবু টপিককে মনে হয় না দ্যাট উই আর মেকিং লাইট অফ ইট, বা এটাকে একটা মানে একদম বেশি হিউমারাসও করা যাবে না, কিন্তু আবার এন্টারটেইনমেন্টের মধ্যেও কিন্তু আমরা অনেক জিনিস শিখাতে পারি, অনেক ট্যাবু ভাঙতে পারি। তো ওই ব্যালেন্সটা আনতে আসলে ওইখানে সময় লেগে যাচ্ছিল। তো স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট উই স্টার্টেড আর্লিয়ার দিস ইয়ার। আর তারপরে হচ্ছে যে যখন প্রথম ড্রাফটটা দাঁড়ায় যায়, তখনই বুঝলাম যে ঠিক আছে, এখানে একটু খুঁটিনাটি কাজ করলে হয়তো শুটে নেমে যেতে পারবো। আর আমাদের আসলে এইমটা ঈদে ছিল না, তো অনেক আমরা মানে উই ওয়ার এইমিং ফর অ্যান আর্লিয়ার রিলিজ, বা দেখলাম যে ঈদের মহলটাই অন্যরকম, সবাই একটু ফেস্টিভ মুডে থাকে। হলে যারা যেতে পারে না, বা হল থেকে এসেও কিন্তু ফ্যামিলির সাথে বসে, মানে ছুটিটা থাকে তো একটু লম্বা সময় ধরে, 10 দিন ছুটি, একদম মানে যা আছে, যার এই ঈদেরও না গত ঈদেরও কন্টেন্ট বসে মানুষ এখন দেখে ফেলতে পারবে। একসাথে আলাদা নামটাই খুবই ইন্টারেস্টিং। আর আমরা ট্রেলার দেখে যেটা বুঝেছি, সম্পর্কের গল্প বলে। মানে স্পয়লার আমরা চাচ্ছিও না, কিন্তু ঘটনা হচ্ছে এই গল্পগুলো আমরা আশপাশে হতে দেখছি, ঘটতে দেখছি। যেহেতু এটা রাইটার তুমি, তোমার কাছে একটু জানতে চাই, কোনো সত্য ঘটনা দেখে কি তুমি এটা তৈরি করতে চেয়েছো? হ্যাঁ, এটা একটু না হলেও বেসড অন আ ট্রু স্টোরি, বা আশেপাশে যেটা বলে এটা একজনের ট্রু স্টোরি না, বাট এটা অনেক, হ্যাঁ, ইটস ইন্সপায়ার্ড বাই আ লট অফ কাপলস। ইভেন আমার পার্সোনাল লাইফেরও কয়েকটা এলিমেন্টস এখানে আছে। তো এটা আমি সবসময় বিলিভ করি, মানে এটা আমি সবসময় নিজেকে কোয়েশ্চেন করতাম, বা এই যে ফ্রেন্ডদের সাথে যখন বসতাম, যে খুব ইজিলি বলতাম যে ও এখান থেকে সরে গেল না কেন, যে বিফোর দ্য মানে একটা বড় কনসিকুয়েন্স বা একটা খারাপ জিনিস, একটা খারাপ রিলেশনশিপটা একটা খারাপ স্টেজে যাওয়ার আগে আমরা খুব ক্যাজুয়ালি বলি না, চলে গেল না কেন, সরে গেল না কেন, তো কি হয়েছে, শি কুড হ্যাভ ওয়াকড অ্যাওয়ে, হি কুড হ্যাভ ওয়াকড অ্যাওয়ে। তো এগুলো যেমন কেন হয় না, মানে ইটস ইজিয়ার সেড দ্যান ডান। কারণ আসলে ফিলিংস বলে না, দ্য হার্ট ওয়ান্টস হোয়াট ইট ওয়ান্টস। আসলে ইমোশনাল সাইড থেকে দেখলে কিন্তু ইটস নট ইজি টু ওয়াক অ্যাওয়ে ফ্রম আ রিলেশনশিপ, বাট এটাকে আমরা একটু ডিফারেন্টভাবে ট্যাকেল করার চেষ্টা করেছি। আর স্পেশালি বাংলাদেশে কিন্তু সম্পর্ক কিন্তু শুধু দুইজনের হয় না, দুইটা পরিবারের হয়। তো পরিবারের এইখানে একটা মজার এলিমেন্ট আছে, যে দুই
সেট অফ প্যারেন্টস কিভাবে আসবে, কিভাবে জিনিসটাকে ট্যাকেল করবে। তো ওইখান থেকে আমরা চেষ্টা করেছি যে ট্যাবুটা একটু অ্যাড্রেস করতে, বাট মানে এমন ভাবে যে মানুষ যেন মানে আমাদেরকে না ভাবে যে আচ্ছা না এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাট এটা আসলে রিয়েল লাইফে যারা দেখবে এটা অনেকেই হয়তো রিলেট করতে পারবে। এটা নিয়ে আমার অনেক কিছু জানার এবং কথা বলার আছে, ডিরেক্টরের সাথেও কথা হয়েছে এবং তোমার সাথে তো কথা বলতে চাই। বাট একটা জিনিস, মানে রাইটিং নিয়ে কিছুটা সময় থাকবো। তোমার রাইটিং এ মানে আমি অন্তত খুবই ফ্যান, তো একটু জানতে চাই যে কত দিন ধরে লেখাটা হয়েছে এবং মানে কতগুলো সিকোয়েন্স তুমি লিখেছো? সিকোয়েন্স অনেস্টলি মনে নেই, কারণ আমি যখন লিখি আমি কিন্তু এটা সবসময় বলি আমি আসলে রাইটারের ক্রেডিটটা পাই, কারণ লেখালেখি করি, বাট আমার আসলে কোনো প্রফেশনাল ট্রেনিং বা আমি এখনো নিজেকে, আমার খুব লজ্জা লাগে, মানে আমার মনে আমাকে আমার ইম্পোস্টার সিনড্রোমের মধ্যে মনে হয় আমার, মানে আমি বেঁচে আছি যে সবাই বলে যে তুমি এটা লিখেছো, যে হ্যাঁ লিখেছি, বাট তুমি যদি স্ক্রিপ্টটা দেখো, আই হোপ কেউ ড্রাফটগুলো না দেখে, কারণ এত ক্যাজুয়ালি, এত বাংলা ইংলিশ মিলায়, এত ব্যাংলিশে, মানে যেভাবে আমি তোমাকে টেক্সট করি ওই ফরম্যাটে লিখা, তো যে সিন কয়টা সিকোয়েন্স কয়টা ওইটারও নেয়। আর মাঝে মাঝে হয় কি শুটের সময় অনেক কিছু ইম্প্রোভাইজড হয়, সো মেইন স্ক্রিপ্টটা করতে 2 মাসের মতন সময় লেগেছে। প্রথম ড্রাফটটা ওয়াজ রেডি ইন আ মান্থ অর সো। তারপরে আমাদের স্টেজটাই মানে আমাদের ওয়ার্ক প্রসেসটা এরকম যে প্রথমে হয়তো আমি একটা স্কেলিটন গুছাই নিজের মতন, নিজের একদম মনের মাধুরী মিশাই, যে কিভাবে যে দরকার হলে ওদেরকে আমরা নিয়ে অস্ট্রেলিয়াতে শুট করব, মানে এরকম একটা ল্যান্ডস্কেপ, হ্যাঁ যে এরকম শাড়ি উঠতেছে বরফের মধ্যে। তারপরে যখন রেজার সাথে পড়ে, রেজা বলে বাজেটটা নিয়ে এটা কি পসিবল কারিনা? এখন একটা রাইটার স্বপ্নের তো সীমা নাই, স্বপ্নের তো সীমা না। আর তুমি যখন লিখো, মানে আমি এইটাও বলবো যে একটা মেয়ে হিসাবে আমার যত ফ্যান্টাসি যেটা রিয়েল লাইফে হয় নাই, আমরা তো খুব বলিউড বর্ন অ্যান্ড ব্রেড, যে আমরা এইটাই দেখতে চাই যে এরকম হয় না কেন। সো এই ফ্যান্টাসিগুলোই যখন আমি হয়তো স্ক্রিপ্টে কিছুটা ইন্টিগ্রেট করি, তারপরে আসে এটা সিজি দিয়ে পসিবল না, এটা বাজেটে পসিবল না, এটা এমনি পসিবল না, এটা অ্যাক্টররা করবে না, মানে অনেক তখন। একটা রিকোয়েস্ট আমার, এই যে ড্রাফটের কথা বলে, ড্রাফটগুলো না ফেলো না। আমার একটা মজার জিনিস মনে পড়লো, আমার যখন ক্লাস হতো, ক্লাসে যে টিচার বলতেন আমি নোট করতাম উইথ মানে লটস অফ ডুডলস, মানে কেউ যদি বলতো যে আচ্ছা তোমার নোটটা দাও একটু নেই, কিছুই বুঝতো না। এগুলো খুবই ইন্টারেস্টিং। কিন্তু এটা নিয়ে কিন্তু আমারও আছে, কারণ আমার হ্যান্ডরাইটিং ইটস সো ব্যাড, এই হ্যান্ডরাইটিং আমি ছাড়া কেউ বুঝবে না। আমার তোমার ডাক্তার হওয়া উচিত। আমার কিন্তু ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। আমি কিন্তু ও লেভেল পর্যন্ত আমার মানে আমি কিন্তু সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে ছিলাম, এ লেভেলস পর্যন্ত ইনফ্যাক্ট। হ্যাঁ, তো ও লেভেলসে আমার রেজাল্টস খুব ভালো ছিল, আমি 6টা এ পেয়েছি, ডেইলি স্টার অ্যাওয়ার্ড পেয়েছি, হ্যাঁ একদম টাইম অফ মাই লাইফ। তারপরে এ লেভেলসে গিয়ে দেখি কি তারে জামিন পারের ছেলেটার মতন, আমি আর কিছু বুঝতেছি না, কেমিস্ট্রির ইকুয়েশনগুলো লাফাচ্ছে, মানে একটা তো মানুষে থাকে না যে ডিফিকাল্টি লেভেল ইজি মিডিয়াম হার্ড যায়, এটা ইজির থেকে হার্ড ক্রস করে যে তারপরে আমি তো পারবো না, আমি ইউনিভার্সিটি ঢুকছি মার্কেটিং এ, কোনো ম্যাথ নাই, কোনো ইকুয়েশন নাই, হাইড্রোজেন অক্সিজেন এগুলো কোনো ঝামেলা নাই, সুন্দর করে মার্কেটিং, আমার ক্রিয়েটিভ সাইডটা আমি সবসময় আসলে এক্সপ্লোর করতে চাইতাম। অ্যান্ড ওইভাবে আর কি আর মানে সায়েন্সটাকে আমি অ্যাবান্ডন করি। আর আমার ডক্টরের হ্যান্ডরাইটিং এখন কষ্ট করে আমার টিমমেটসদের পড়তে হয়, তাও কেউ পড়তে পারে না, এটা খুব মানে এটা একটা ইজ আ ভেরি মানে ইটস আ ভেরি হট টপিক ইন আওয়ার অফিস। মার্কেটিং এর কথা বলে মনে হলো যে আমরা কিন্তু প্রত্যেকবারই যে কোনো কন্টেন্ট যখন আসতে থাকে, প্রমোশন নিয়ে আমাদের অনেক হচ্ছে অভিযোগ অনুযোগ থাকে। এই জায়গা থেকে মানে আমার খুব বেটার লাগছে যে তোমরা কিউএনএ করছো, ফান করছো, গেমস আমরা দেখতে পাচ্ছি, তারপরে বেশ আগে থেকেই ট্রেলারটা তোমাদের চলে এসেছে। মানে এই প্ল্যানগুলোকে আসলে তোমার নাকি হচ্ছে যে প্ল্যাটফর্মের, মানে এটা হইচই বাংলাদেশ ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট দেয়ার মার্কেটিং প্ল্যান, তো এই অনেকটুক তাদেরই ক্রেডিট যে তারা কিভাবে কি করবে। আর তারাও খুব মানে তারা খুব ফ্লেক্সিবল, এটা আমার ভালো লাগে। যে তুমি যে গেমসের কথা বললা, এটা তো আমরা আসলে করতে চাই, কিন্তু সবাই আসলে ইভেন ক্যাস্ট মেম্বারসদেরও টাইম পাওয়া যায় না। কিন্তু এবার পুরা টিম রেডি, সবাই রেডি, আর সবাই খুব এক্সাইটেড এটা নিয়ে। তো তারাও ইভেন পার্সেল সবসময় বলে যে আপু মানে এগুলো তো যেমন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যাচ্ছে, বাট ইভেন ও বলে যে আপু যদি কিছু করার হয় চলো আমরা দুইজন মিলে কিছু একটা করি, নিজেরা করি। হ্যাঁ, তোমার কাজগুলো আমরা যদি দেখি, সেটা যদি কন্টেন্ট মেকিং এর সময়, ওই সময়টাও তো আমি তোমার কাজ দেখছি, আমরা অনেকেই তোমার ফ্যান সেই তখন থেকে। আমরা যদি সেই ফিল্মের কথা বলি 36, 24, 36, এবং এখন একসাথে আলাদা যে টপিকটা নিয়ে হচ্ছে,
খুবই বাস্তবসম্মত লেখা। এই যে এত বাস্তবধর্মী কাজগুলো কি করে করো, বা মানে এটা নিয়ে কি অলওয়েজ ভাবতে থাকো যে আমার নেক্সট প্রজেক্ট আমি এইরকম মানে একটু ন্যাচারালিস্টিক কিছু করবো, ওই ভাবনা থেকে কি? না, এমন না, সবসময় ভাবতে থাকি, বাট আসলে গল্পের তো শেষ নাই। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে স্পেশালি যেটা দেখি যে অফকোর্স মুভি একটা ফিকশনাল দুনিয়া, সবাই চাবে একটু বাস্তবের থেকে বের হয়ে গল্প বলতে, যেগুলা যে অ্যানিমেলের মতন একটা গল্প বলতে, হ্যাঁ, বা দিলওয়ালে দুলহানিয়ার মতন একটা গল্প বলতে যে দুইজন ভেগে গিয়েছে বা দুইজন একটা ট্রিপে গিয়ে দেখা হয়েছে। বাট আমার মনে হয় যে এইসব ভিড়ের মধ্যে, এরকম ফ্যান্টাসির মধ্যে কিন্তু বাস্তবের টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট, আর এগুলো না হারিয়ে যায়। সো আমার আমার মনে হয় যে এটা, আমি নিজেকে মনে করি যে আমার খুব বড় একটা অ্যাডভান্টেজ কি, যে আমি আসলে ওভার থিঙ্কার না, যে আমি একটা মানুষ যে আমার আসলে ডেপথ কম। আর ডেপথ কম থাকা যে খারাপ কিছু এটা না, কারণ আমি তো ডিপলি চিন্তাই করি না যে আচ্ছা এরকম এরকম যদি একটা হয়, এরকম যদি একটা সোসাইটিতে একটা মার্ডার মিস্ট্রি দরকার নাই। রিয়েল লাইফে অনেক টপিক আছে, যেমন একটা সাধারণ মায়ের গল্পও কিন্তু যদি আমরা সুন্দর করে দেখাতে পারি, একটা মানে একটা হাউসওয়াইফের গল্পও কিন্তু তাহলে অসাধারণভাবে কিন্তু দেখানো যায়। কারণ সে সারাদিন ধরে যা করছে, সে যেরকম মিসোজিনি ফেস করছে, তাকে যত গ্র্যান্টেড ভাবে নেওয়া হয়েছে, এগুলোও কিন্তু, এগুলোর মাধ্যমেও কিন্তু অনেক মানে অনেক রিয়েলিস্টিক স্টোরিজ আছে। তো আমি সবসময় চাবো যে ঠিক আছে, সবাই ফ্যান্টাসি বানাক, আই উইল স্টিক টু রিয়ালিটি, আই উইল স্টিক টু হোয়াট আই নো, কারণ এটার মধ্যে আমার মনে হয় যে অনেক সৌন্দর্য আছে। অফকোর্স। এবার আসতে চাই নির্মাতা এবং চিত্রনাট্যকারের বন্ডিং নিয়ে। দুজনের একসাথে আমরা খুব ভালো কাজ পেয়েছি, এটাও আশা করি খুব দারুণ হবে। তোমাদের মানে অফ স্ক্রিন কেমিস্ট্রি এবং বন্ডিংটা কিরকম? বন্ডিং তো হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। মানে আমার আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু খুবই ছোট। আমার খুবই, ইটস হিম, ইটস ডানা, আমাদের ফ্রেন্ড ইমু, আমার কিন্তু খুবই লিমিটেড ফ্রেন্ডস। আর আমি তাদের সাথে খুব জেলাপ করতে পারি যাদের মেন্টালিটি আমার মতন, যে একটা, হ্যাঁ, যে ম্যাচ করতে হবে, যে 10টা ফ্রেন্ড থাকবে, 10টা ফ্রেন্ডের সাথে হাই বাই রিলেশনশিপে আছি, কাউকে খুলে কথা বলতে পারছি না, কারণ আমি জানি এই কথাটা আবার অন্য জায়গায় গিয়ে ল্যান্ড করবে। আর ওদের সাথে আই ক্যান ট্রুলি বি মাই সেলফ, কোনো মানে এক ফোঁটা আমার ভয় লাগে না যে আমি জাজড হচ্ছি। ইনফ্যাক্ট ওরা যতটুক না আগে ভাবতাম যে একটু মানে একটু টোন ডাউন থাকতে হবে, ওই চাবিটাও ডানা ঘুরাই দিছে এখন। এখন তো আমি আই হ্যাভ আনলিশড এভরিথিং। এবং এটা আমি বুঝতে পারছি, মানে লাস্ট টাইম যখন তোমার সাথে দেখা হয়েছিল, মানে তখন তোমার সাথে কথা বলছিলাম, তুমি যেমন ছিলে, আমার এবার মনে হয়েছে তুমি আরো বেশি স্বতঃস্ফূর্ত। যত যত বছর যাচ্ছে তত বেশি পাগলামি বাড়ছে, বাট দ্যাটস হাউ ইট শুড বি। বয়সের সাথে মানুষ বলে যে আরো ম্যাচুরিটি আসবে, আমার তো রিভার্স হচ্ছে। বাট না, রেজার সাথে আমি বলবো যে ওর সাথে অফকোর্স হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, বাট ক্রিয়েটিভলি হি ইজ ওয়ান অফ দ্য অনলি পিপল দ্যাট আই ট্রুলি, মানে একদম বলে না, অন দ্য সেম পেজ, একদম প্যারালেল ভাবে যে আমরা চিন্তা করতে পারি। অ্যান্ড হি ইজ অ্যান অ্যামেজিং পার্টনার। যখন আমরা ব্রেইন স্টর্ম করি যে যেই রেফারেন্সটা ওকে আমি দিচ্ছি, যে টাক করে ক্লিক করা। ইভেন আমাদের আরেকটা ফ্রেন্ড আছে ইশফাক, ও ইউকেতে চলে গেছে, দেখতে ছিল আমাদের সাথে। সো আমরা একটা ট্রায়ও হয়ে থাকতাম, আমাদের একটা গ্রুপও আছে, যে আমরা খালি 3জন, আমরা শুধু ভিডিওস নিয়ে এটা কি করা যায়, ওইটা কি করা যায়। তো টু ফাইন্ড পিপল হু ম্যাচ উইথ ইউ অন মানে অন আ প্রফেশনাল লেভেল, এটা কিন্তু খুব রেয়ার, যে তুমি একদম পার্সোনাল লেভেলেও তুমি বন্ডিংটা করছো, বাট প্রফেশনালি তুমি যে কথাটা, এটা কিন্তু এক রকমের মজা লাগে। আচ্ছা এরকম একটা গল্প বললাম, মনে হয় ও বললো যে হ্যাঁ হ্যাঁ তাহলে কি করা যায়। তাহলে এবার একটু জানতে চাই, যেহেতু মানে খুবই ক্লোজ ফ্রেন্ড, রেজাউর রহমানের 3টা গুণ বলুন প্রথমে। 3টা গুণের মধ্যে সর্বোচ্চটা হচ্ছে ও হি ইজ ভেরি কাম। হ্যাঁ, আমার মনে হয় ওর আশেপাশে মিসাইল টিসাইল পড়লেও ও কোনো রিয়্যাক্ট করবে না, এটা ওর খুব ভালো একটা ইয়ে। কারণ আশেপাশে কিছু একটা হইলেও সবাই যেমন একটা প্যানিক করে ফেলে, আর ওইটা কিন্তু মেক্স দ্য সিচুয়েশন ওয়ার্স। আর এই গুণটা আমার তার মধ্যে আরো বেশি ভালো লাগে, বিকজ আই এম দ্য কমপ্লিট অপোজিট। আই এম দ্য পার্সন হু প্যানিক্স, হু শাউটস, সেটে কিছু একটা হইলে এখানে রাখছো কেন, ওইটা রাখছো কেন। আর ও ডিরেক্টর হিসাবে এত কাম, ইভেন ডিরেক্টর না, ইভেন অ্যাজ আ পার্সন হি ইজ ভেরি কাম। ওর থেকে একটা রিয়াকশন বের করা, এটা তোমার ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর ইট। তুমি যদি ট্রিগার করতে চাও তোমার অনেক কষ্ট হবে ট্রিগার করতে। আর দুইটা হচ্ছে হি ইজ অনেস্টলি হি ইজ অ্যান অ্যামেজিং হিউম্যান বিং, মানে খুবই অনেস্ট। ওর মধ্যে তুমি একটা মানুষ হিসাবে কোনো যে ফ্ল, কোনো করাপশন, এরকম কিছু পাবা না। হি ইজ মানে ট্রুলি আ ভেরি ভেরি গুড সোল। আরেকটা আমি বলবো দ্যাট 3 নম্বর গুণ হচ্ছে অফকোর্স ইজ ভেরি ট্যালেন্টেড, মানে খুবই ভালো। মানে তার আসলে পোটেনশিয়ালটা আমরাই হয়তো আমাদের টিমের ল্যাকিং থাকতে পারে, বা ওভারঅল
আমারই খারাপ লাগে যে আসলে হয়তো আমরাই আনলক করতে পারছি না, বাট ওর ভিশন যেরকম, হিজ আ ট্রু ভিশনারি। ও যে গল্প, এই যে ইন্টার্নশিপ কিন্তু আমরা এত বছর এনে বানিয়েছি। ও আমাকে এই গল্প শুনেছিল 2018-এ, তখন ওকে আমি পাত্তাই দিই না যে দূর এটা কে দেখবে। 2022-এ যখন এটা রিলিজ পায়, আসলে কিন্তু ইট ওয়াজ ভেরি ওয়েল রিসিভড। হ্যাঁ, তাহলে এবার একটু দোষের কথাও জানি, মানে তবে জানতে চাই যে এমন কোন দোষগুলো রয়েছে যেটা তুমি চাও না যে নেক্সট প্রজেক্ট পর্যন্ত এটা কন্টিনিউ করুক, উনি যেন সলভ করে নেন। সলভ করে নিতে বলবো যে ও এত আউটস্পোকেন না, যেটা বললাম না যে কাম, খুব শান্ত থাকে, হয়তো অন্যের দোষ সে নিজের উপরে, মানে ও কাউকে কিছু বলবে না এরকম। যে আই উড লাভ ফর হিম টু বি আ বিট মোর আউটস্পোকেন, যে কারো ভুল হইলে বা তোমার রাগ থাকলে বলো যে এভাবে না ওভাবে। ও হচ্ছে বেশি এমপ্যাথেটিক, মানুষের ব্যাপারে এত বেশি কেয়ার করলে তো তোমাকে, মানে পিপল টেক ইউ ফর গ্রান্টেড, এটা হচ্ছে প্রবলেম। আরেকটা হচ্ছে যে আমার মনে হয় যে ও একটু লেজি অনেস্টলি। হ্যাঁ, যে আমাদের যে গ্যাপ, আমি যে বলতেছি এত টাইম লাগে লেখালেখি করতে না। হ্যাঁ, আর এটার আরো বড় দোষ হচ্ছে কারণ আমিও লেজি, একজনের তো অ্যাক্টিভ থাকতে হবে। সো দুইজনই আমরা হচ্ছে, ঠিক আছে এটা ক্রিয়েটিভ ফিল্ডে পুশ করা যায় না, বাট আই মানে ও আর একটু অ্যাক্টিভ হইলে হয়তো ভালো হইতো। আরেকটা দোষ হচ্ছে ওর, আর তো এরকম কোনো দোষ পাচ্ছি না অনেস্টলি। ওর আমার সাথে অনেক বেশি আর্গুমেন্টে যায়, মানে আমি যতবার যা পুশ করার চেষ্টা করি অনেক পুশব্যাক দেয়, তারপরে সে লাস্টে বলে আচ্ছা এরকমও তো হইতে পারে, তো এতক্ষণ পুশব্যাক দিলা কেন? মানে ওর হচ্ছে সবসময় ওর একটা নিজের ধারণা আছে যে, আর একটা যদি আমাদের ফ্রেন্ড গ্রুপে যদি একটা ডিবেট বসে, সবাই আমরা একটিমে না ও খারাপ করছে, ও কেন এটা করছে, ও হচ্ছে যার ব্যাপারে আমরা গসিপ করতেছে ওর সাইড নিবে। ও গড, আমাদের কি অ্যানোয়িং একটা জিনিস, বলে কি না ওর পার্সপেক্টিভটাও তো চিন্তা করতে হবে কেন। তো সবসময় একটা পুশব্যাক থাকবে তার, যেটা আমার পছন্দ না। এবার একটু কাস্টিং নিয়ে জানতে চাই, কাস্টিং নিয়ে তোমার কোনো ইনপুট ছিল কিনা? ক্যাস্টিং নিয়ে আমার বেশি ইনপুট ছিল না। এটা আমার মনে হয় যে গল্পটা আমি একভাবে লিখেছি, আমি কয়েকজনকে ভিজুয়ালাইজ করছিলাম, এটা আমি প্রেফারেন্সেস ডিরেক্টরকে বলেছি। তারপর আমার মনে হয় যে যেহেতু যে ফিল্মটা বানাবে তার ভিশনটা মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য রাইটার্স, মানে আমার যতটুক না যা ইচ্ছা। বাট হোপফুল, মানে থ্যাঙ্কফুলি ম্যাচ হয়ে গিয়েছে অনেস্টলি, যাদেরকে চেয়েছিলাম তাদেরকে আমরা একদম মানে খুব সুন্দরভাবে ক্যাস্ট করতে পেরেছি। আমি তো জানি যে মানে ক্রিয়েটিভ পার্সনরা যেমন একটু ক্রেজি হয়, তেমনি ভাবে পারফেকশনিস্ট হয়। যেহেতু একেবারে মানে ইনিশিয়াল জায়গা থেকে তুমি এটার সাথে রয়েছো, তো তুমি কতটা স্যাটিসফাইড? কারণ আমি জানি মানে আমরা না দেখলেও পুরো কাজটা তো দেখা হয়েছেই তোমার পোস্টের পরেও, কি মনে হয়? আমার কাছে আমার এখনো মনে হয় কয়েকটা জায়গায় রুম ফর ইমপ্রুভমেন্ট ছিল, বাট ওটা শুট লেভেলের ছিল, এডিট লেভেলে না। তো এখন যেমন দেখলে মনে হয় যে আহা এটা করা যেত, কিন্তু আসলে বাস্তবে করা যেত না, কারণ শুটিং এর অনেক রেস্ট্রিকশন থাকে। বাট সবকিছু একটা এক্সপিরিয়েন্স। এখন যেগুলো নোট ডাউন করে রাখছে, হয়তো যেগুলা সব রেজা আমাকে সবসময় বলে সবকিছু কি এক ফিল্মে করবা, কয়েকটা জোক বা কয়েকটা সিন হয়তো আমরা পরেও কাজে লাগাতে পারবো। তো ওই আফসোসগুলো থেকে যায়, বাট না, এটা তো উই আর জাস্ট গেটিং স্টার্টেড, কখনো কখনো স্ক্রিনে নিয়ে আসবো না। একটা স্ক্রিপ্ট ডেভেলপ করার পরে যখন হচ্ছে শুটে যাওয়া হয়, কাস্টিং তো খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখছি এক ঝাঁক ফ্রেশ জুটি, আমি এক ঝাঁক বলছি এই কারণে, ওখানে ইয়াশ রোহান এবং পারসা ইভানাকে দেখছি, তারপরে আরো বাবা মার চরিত্রে যে দুজন মানে চারজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তাদেরকেও একসাথে মানে এইরকম প্যারেন্ট ক্যারেক্টারে আমরা ওইভাবে দেখিনি। তো ওই জায়গা থেকে মানে খুব ভালো একটা ব্যাপার কাজ করছে। তো যেটা হয় যে মানুষ হচ্ছে একটু সেফ খেলতে চায়, সেটা না, তোমরা তো এটা চাইলেই হচ্ছে ইয়াশ রোহান তটিনীকে নিতে পারতে বা পলাশ এবং পারসা ইভানাকে নিতে পারতে, সেটা না করে এই ডিসিশন কেন? এই ডিসিশন এইটার জন্যই যে সামথিং ফ্রেশ। আর অনেস্টলি আমরা না ইন্ডাস্ট্রি যে এরকম একটা ধারণা আছে, ইভেন যখন আমরা পোস্টার রিলিজ করেছিলাম তখনও কিন্তু অনেক কমেন্টস এরকম যে ইয়াশকে তটিনীর সাথে দেখলে ভালো লাগে, পারসাকে নিয়ে আসছে যে কেন ওকে ইভাকে কাবিলা ছাড়া একদম ভালো লাগছে না। কিন্তু ট্রেলারটা আসার পর থেকে কিন্তু সবার দৃষ্টিভঙ্গি দেখলাম যে ট্রেলার নিচে সবাই, মানে এই যে তুমি যে কথাটা বললা যে এক ঝাঁক ফ্রেশ মুখ, শুধু এইটা না, যে মানে প্যারেন্টসদেরও যে ক্যাস্টিং এরকম হয়েছে, তো এভরিওয়ানস ভেরি এক্সাইটেড। আর আমরা আসলে পপুলারিটির চেয়ে বেশি গল্পে যাদেরকে মানাবে, যেমন রোজি আপা যে রোল প্লে করেছে, এটা আসলে রোজি আপাকে ছাড়া কাউকে আমি এনভিশনই করতে পারছিলাম না। সো এটা এমন না যে রোজি আপাকে নিয়েছি ফর মানে উনি পপুলারিটির জন্য বা ওইটা না, দিস ইজ মানে উনি যে রোল প্লে করেছে, দিস ইজ দ্য বেস্ট, মানে ওইটাই উনিই করতে পারবে, আর কেউ মনে হয় না পারতো। সো এইটাই ছিল বিহাইন্ড, যে যারা ভালো করে আমাদের স্ক্রিপ্টটাকে সেলুলয়েডে প্রেজেন্ট করতে পারবে, আমরা যেন তাদেরকেই মানে তাদের সাথে যেন কোলাবোরেট করতে পারি। শুটে কি থাকা হয়েছিল? হ্যাঁ, শুটে ছিলাম। আচ্ছা, তো যখন দেখছিলে যে তোমার লেখা ডায়ালগস গুলো মানে আমাদের দেশের অত্যন্ত গুণী গুণী অভিনয় শিল্পীরা, জনপ্রিয় অভিনয় শিল্পীরা এটা দিচ্ছেন এবং এটা নিয়ে ডিসকাস হচ্ছে,
কেমন লাগে তখন? এটা কিন্তু অনেক সারিয়াল। এটা আসলে যতবার আমি এই জিনিসটাকে দেখি, ইভেন 36 এর সময় যখন ডায়লগসগুলো দেখছিলাম, যে আমি তো নিজেরগুলো বলছি বাট অন্যরাও মানে একটা সিন যখন বাস্তবে চলে আসে তখন কি মানে এটা কেমন জানি, আই থিঙ্ক দিস ইজ আ ফিলিং দ্যাট উইল নেভার গেট ওল্ড। আর এখানে এত ভেটারেন অ্যাক্টার্স যাদেরকে দেখে বড় হয়েছি, যাদেরকে আমি অনেক অনেক পছন্দের অ্যাক্টার্স, তারাও যখন এটা নিয়ে ডিসকাস করছে, আর শুধু ডিসকাস না, তারা বলছে যে এটা ফ্রেশ, এরকম কাজ করে ভালো লাগছে, এই সিনটা মজার, বা এরকম কমেডি তাদেরকে দিয়ে করানো হয় নাই। তো এগুলো যেমন খুব যে আচ্ছা, মানে ইট গিভস ইউ আ লেভেল অফ এক্সাইটমেন্ট দ্যাট ক্যানট বি এক্সপ্লেইনড অনেস্টলি। অবশ্যই। আচ্ছা, 36 এ তুমি অভিনয় করেছো, সেটাও তোমার লেখা ছিল, এটাও তোমার লেখা, এবং আমরা গল্পে গল্পে জানছিলাম যে হ্যাঁ, তুমি বাস্তব ঘটনার ভিত্তিতে যেরকম লিখেছো, মানে আশেপাশের অনেক কাপলদের থেকে, নিজের লাইফ থেকেও অনেক কিছু লিখেছো। ওই জায়গা থেকে তোমার ইচ্ছা হয়নি এই প্রজেক্টে নিজেকে রাখতে? তুমি অভিনয় করোনি কেন এটাতে? আমার মনে হয় যে ফ্রেশ জুটি সব জায়গায় এখন, সব রেজার সব কাজে যদি কারিনা থাকে তখন তার ফ্রেশ থাকলো না ব্যাপারটা। সো আমরা ওইটাই ইয়েতে, মানে হয়তো এটা একটা ইয়ে ছিল যে পার্সা আসলে মানে দিস ওয়াজ ভেরি ওয়েল সুটেড ফর হার। ফোর্স ফেড ভাবে আমি জোর করে না, তুমি আমার ফ্রেন্ড, আমি তোমার সব প্রজেক্ট থাকবে, এরকম না। মানে আর এই গল্পটা যখন আমি নিজেও লিখছিলাম, আই ডিডন্ট সি মাইসেলফ ইন দিস। হ্যাঁ, যে যেভাবে আমি সাজাচ্ছিলাম, হয়তো এমন না যে অ্যাক্টিং এ মেবি পুল অফ করতে পারতাম, বাট একটা থাকে না যে না, আই ওয়ান্টেড সামথিং ডিফারেন্ট, সামথিং যে ইয়াশের, মানে ইয়াশ রোহানকে যখন ক্যাস্ট করা হয়, আই কুড সি হিমসেলফ ডুইং ইট। সো এইটাও একটা থাকা লাগে যে সব ইয়েতে যে না, এটা এটা কেমন নেপোটিজম। একদমই তাই। আর এবার যদি একটু দর্শকের প্রসঙ্গে আসি, আসলে দর্শকের এক এক রকম টেস্ট, এক এক প্ল্যাটফর্মের কাছে, মানে একই দর্শক, সে সিনেমায় দেখতে চায় এক রকমের গল্প, ওটিটিতে একরকম, নাটকের ক্ষেত্রে আসলে হয়তো অন্যরকম। তো টেস্টের কথাটাও তো বোধহয় মাথায় রাখতে হয়। তো তোমার কি মনে হয় ওটিটির দর্শক যারা রয়েছে, তারা ওটিটিতে আসলে কি ধরনের কন্টেন্ট দেখতে চান বেশি? আমার মনে হয় ওটিটির দর্শকটাও সিলেক্টিভ, আর আমার মনে হয় তারা কিন্তু ওটিটিতে ওই যে ডিফারেন্ট কিছুই খুঁজে, হয়তো যেই গল্পগুলো ইউটিউবের নাটকে, মানে নো অফেন্স হোয়াটসোএভার, বাট যেই গল্পগুলো সেখানে বা ম্যাস প্ল্যাটফর্মে পাচ্ছে, হয়তো তারা জানে যে ওটিটির কিন্তু বিউটিটা এইটাই, যে ওটিটিও কিন্তু, যে কোনো ওটিটি প্ল্যাটফর্মও কিন্তু ওইরকম কোনো গল্প তারা অ্যাপ্রুভই করে না উইচ ইজ নট ডিফারেন্ট, বা প্রেজেন্টেশনটা বা এক্সিকিউশনটা এরকম না হয়। তো ওটিটির অডিয়েন্সের জন্য আমার মনে হয় যে এটা, অফকোর্স এখন তো দেখা যায় যে ওটিটিতে আসলেও এই যে একটা বাজে অভ্যাস হয়েছে, আমি কিন্তু সব মুভি এখন এই যে ফেসবুকে বা টিকটকে যে ক্লিপসটা থাকে এইটা দিয়ে সবাই দেখেই ফেলে। অনেকজন আমার এই যে 36ও কিন্তু পুরাটা মুভি টিকটকে পার্ট 3 of 100 ওভাবেও কিন্তু মানুষজন দেখছে, কিন্তু এক ধাঁচে বসে হয়তো ওইভাবে দেখা, আমারও অভ্যাসটা খারাপ হয়ে গেছে। বাট আমার মনে হয় যে ওটিটি দিয়ে শুরু হোক পজিটিভ ওয়ার্ড অফ মাউথে, কারণ ওইখানের অডিয়েন্সটার আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু ফ্লেক্সিবল থাকে, যে আচ্ছা দে আর মোর ওপেন টু ইউনিক কনসেপ্টস, বা দে আর মোর ওপেন টু সেন্সিটিভ টপিকস। ওইখান থেকে যদি ওয়ার্ড অফ মাউথে অফকোর্স মানে কন্টেন্টটা আরো বেশি মানুষ দেখে, তখন তো ওইভাবে রিসেপশনটা হয়। অফকোর্স। আর এটা নিয়ে একটু জানতে চাই যে তোমার কি মনে হয় একজন দর্শক কেন সময় বের করে হইচই সাবস্ক্রাইব করে একসাথে আলাদা দেখবে? একসাথে আলাদার একটা খুব ইউনিক ব্যাপার হচ্ছে, মানে আমার এত স্পয়লার দিতে ইচ্ছা করতেছে, আমি স্পয়লার ছাড়া ন্যাভিগেট কিভাবে করব। ইটস অনেস্টলি যারা প্যারেন্টসদের রোল প্লে করেছে, এটা আমার মনে হয় বাংলাদেশের কোনো কন্টেন্টে এটা আই ক্যান, মানে আমি অনেস্টলি বলতে পারবো যে তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, প্রত্যেকটা কাপলের, এখানে কিন্তু 3টা কাপল আছে, আর 3টা কাপল 3 রকম। হ্যাঁ, এটা যারা মুভি দেখবে হয়তো তারা আরো মানে বুঝতে পারবে। যেমন পোস্টারেও কিন্তু একটা খুব ইউনিক ব্যাপার আছে, দীপা খন্দকার একটা বোর্ড ধরে আছে, ওখানে লেখা ট্রফি ওয়াইফ। তো ওনার রিলেশনশিপটা ওনার হাজবেন্ডের সাথে কিন্তু যারা ট্রফি ওয়াইফের শব্দটা বুঝে, আমি বেশি বলতে চাই না, বাট ওনার গল্পর আর্কটা, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল আর্কও আছে, প্রত্যেকটা কাপলের একটা জার্নি আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারেরও একটা ডেভেলপমেন্ট হয়। আর এখানে প্যারেন্টসদের রোল, দে আর নট সাইড লাইন্ড, তাদের কিন্তু এমন না যে ঠিক আছে একটা সিন আমি দেখেছি ওকে বাই, বাকিটা পুরা পার্সার ইয়াস টানছে, এমন না, দে আর ভেরি অ্যাক্টিভলি ইনভলভড। আর তাদের কমেডিক সিনসগুলো এত মজার, পুরা গল্পটাকে তারা যেভাবে মানে যত মজা করে তারা পোর্ট্রে করেছে, আই রিয়েলি হোপ যে মানে মানুষ ফ্যামিলি নিয়ে এটাকে বসে দেখুক। এবার একটু প্রজেক্টটা পাশে রেখে একটু সম্পর্কের গল্প নিয়ে কথা বলতে চাই, যেহেতু একসাথে আলাদা আলটিমেটলি মানে মানবিক কিছু কথা বলে, সম্পর্কের কথাই বলে, ট্রেলারে দেখে আমরা বুঝতে পারছি। মানে আজকালকার মানে জমানায় সম্পর্কের মানে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে, কিন্তু টক্সিসিটিও বেড়েছে পাল্লা দিয়ে, সেটা আনম্যারিড কাপলদের মধ্যে হোক কিংবা ম্যারিড কাপলদের মধ্যে হোক। এই জিনিসগুলো ডিল করতে না পারার কারণে অনেকে সুইসাইড করে ফেলছে, অনেকে মানে সুইসাইড করার অ্যাটেম্পট নিচ্ছে, অনেক মানে
ডেঞ্জারাস সব ঘটনা ঘটে যাচ্ছে, এই ব্যাপারগুলো আসলে মানে কিভাবে দেখো তুমি? এটা আমি কখনো এই জিনিসটাকে নর্মাল ভাবে এটা আমি মেনেই নিতে পারি না যে একজনের জন্য রিসেন্টলি আমরা দেখেছি যে সুইসাইড যে করলেন, শি লেফট আ চাইল্ড বিহাইন্ড। এখন ওর ফিউচার, এখন একজন কিন্তু পৃথিবী ছেড়ে গেলে ওর এই একটা সিদ্ধান্ত যে আশেপাশে কিভাবে মানুষকে এফেক্ট করছে। আর এটার আমার মূল কারণ মনে হয় যে অফকোর্স টক্সিসিটি ইজ দেয়ার। আর কয়েকজন কিন্তু টক্সিসিটি এখন মনে কি এনজয়ও করে, যে রিলেশনশিপ একটু ড্রামা না থাকলে আমার কেন জানি মনে হয় যে কয়েকজন আছে। বাট এটার চেয়ে বড় জিনিস আমার মনে হয় কি যে ওয়েন ইউ আর ইন এ রিলেশনশিপ মাঝে মাঝে না তুমি ইন্ডিভিজুয়ালিটিটা হারায় ফেলো, ইট বিকামস অল অ্যাবাউট দ্য আদার পার্সন। আর যখন এটা হয় যে তুমি তোমার সব আশা স্বপ্ন যা আছে ইউর পিনিং অন দ্যাট পার্সন, যে আমার আইডেন্টিটি নাই, আমি ওয়েট করছি ও কখন আমাকে নিয়ে বের হবে, ওর হ্যাপিনেসের সাথে আমার হ্যাপিনেস জড়িত, ও আমাকে সারপ্রাইজ দিলে আমি হ্যাপি, ও আমার ফোন না ধরলে আরে ফোন দিলা না কেন, আমি কিন্তু হাত কাটবো, আমি কিন্তু হারপিক খাবো, এই ব্যাপারগুলো যখন চলে আসে তখনই আমার মনে হয় যে ইট বিকামস ভেরি ডায়ার। সো আমার এটা আমি সবসময়, এটা কিন্তু আমার আম্মু আমাকে ছোটবেলার থেকে একটা খুব উইয়ার্ড জিনিস আমাকে প্রিচ করে। ওয়েনেভার আমি কিন্তু আম্মুর সাথে খুব ওপেনলি এগুলো নিয়ে কথা বলি, আর আমার আম্মু সবসময় আমাকে বলে যে তুমি যদি যখন তুমি বিয়ে করবা, দ্য ডে ইউ ডু ডিসাইড টু গেট ম্যারিড, ধরেই নিবা তোমার হাজবেন্ড দুনিয়ার সবচেয়ে বাজে মানুষ, ধরেই নিবা তোমার পার্টনার সবচেয়ে বাজে, ধরেই নিবা ও চিট করবে, ধরে নিবা যে ও তোমাকে অ্যাবান্ডন করতে পারে। এই জন্য তুমি মানুষ হিসাবে নিজেই একজন ইন্ডিভিজুয়াল হিসাবে এত কমপ্লিট থাকো, ফাইন্যান্সিয়ালি স্টেবল বলো, ইমোশনালি স্টেবল বলো, যেন আরেকজন কি করছে তোমার কিচ্ছু যায় আসে না, মানে দরকার নেই, আমি যেন নিজেকে প্যাক করতে পারি। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যে বিকজ আই গ্রু আপ উইথ সাচ স্ট্রং ভ্যালিউজ, আমি এই জন্য এটার সাথে কখনো মানে আমি দূর দূরান্ত পর্যন্ত রিলেট করতে পারি না যে আমাকে কিন্তু এই জন্য কিন্তু আমার মানে আই এম পার্সোনালি আই এম নট ইন আ রিলেশনশিপ, কারণ আমি ওরকম মানুষই পাই না যে আমাকে মানে আই এম ভেরি হ্যাপি উইদিন মাই ওন স্পেস। আর আমি না নিজের হ্যাপিনেসটা এমনভাবে ক্রিয়েট করে ফেলেছি, আই ডোন্ট নিড আনাদার পার্সন। আমার দরকার নেই কারোর সাথে রাত বেরাত ফোনে কথা বলা, আমি নিজেকে নিয়ে আমি নিজে মুভি দেখতে চাই, আমি নিজে ডিনার করতে চাই। আমার যখন দরকার হয় যে ফ্রেন্ডসদের সাথে ট্রিপ দিব, আমার অনেক ভালো ভালো ফ্রেন্ডস আছে যাদের সাথে আমি ঘুরতে বেড়াতে চলে যেতে পারি। সো আমার হ্যাপিনেসকে মানে আমার হ্যাপিনেস আমি ডিটারমাইন করছি, ইটস নট ডিপেন্ডিং অন আনাদার পার্সন। সো ও থাকুক কি না থাকুক ডাজন্ট ম্যাটার। তো এই গল্পটাও কিন্তু কিছুটা আমরা এটাই বলার চেষ্টা করেছি যে পার্সার খুব ইমোশনাল একটা সিন আছে যেখানে সে বলে যে আমি তোমার সাথে থাকতে থাকতে আমি নিজেকে আর রেকগনাইজ করতে পারি না। এটা আমার মনে হয় যে অনেক মেয়ে হয়তো রিলেট করতে পারবে, কারণ একটা বিয়েতে বা একটা সম্পর্কে কিন্তু মেয়েদের স্যাক্রিফাইস একটু বেশি থাকে, স্পেশালি এই সোসাইটিতে। তো কম্প্রোমাইজ দুই সাইড থেকেই হয়, বাট অ্যাডজাস্টমেন্টটা আমার মনে হয় যে মেয়েদের থেকে একটু বেশি এক্সপেকটেশন থাকে। আর অনেক মেয়ে আমরা যতই, আমিও হয়তো ইন্ডিপেন্ডেন্টলি তো কথা বললাম, বাট আসলে কিন্তু বিয়ে হলে কিন্তু কম্প্রোমাইজটা থাকতেই হবে, যে অ্যাজ আ ওয়াইফ অ্যাজ আ মাদার এটা এক্সপেক্টেড, অ্যান্ড আই উড লাভ দ্যাট, বাট পার্টনারেরও ইকুয়াল থাকতে হবে। হ্যাঁ, সো যখন তুমি নিজেকে হারাই ফেলো আরেকজনের মধ্যে, তখন আসলে দ্যাট ইজ ওয়েন থিংস স্টার্ট টু গো সাওয়ার, তখন টক্সিক হয়ে যাও। কারণ তুমি যদি নিজের মধ্যে সাফোকেটেড থাকো, তোমার ওই যে একটা কথা আছে না যে আমার তো নিজের গ্লাসটাই খালি, হাউ ডু আই পোর ইনটু সামওয়ান এলসেস কাপ। তো এটা হচ্ছে এরকম একটা ব্যাপার, তুমি যদি নিজে সম্পূর্ণ না থাকো তুমি আরেকজনকে কখনোই ওই হ্যাপিনেসটা পাস অন করতে পারবে না। এক্স্যাক্টলি। এবং এটা শুনতে শুনতে আমার ক্যাটরিনা কাইফের একটা কথা খুব মনে পড়ছিল। উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে যখন আমি আমার হ্যাপিনেস বা স্যাডনেস সবকিছুর জন্য আরেকজনের উপর ডিপেন্ড করছি, মানে ইজিলি ম্যানিপুলেটেড হয়ে যায়, এবং সে ফোন না দিলে, সে অ্যাটেনশন না দিলে আমার ভালো লাগে না। এইটা থেকে মানে অনেক কিছু বলেছিলেন, মানে আমি যেটা জিসটা বুঝেছি যে এটা এরকম ডিপেন্ড করা উচিত না, নিজেকে যেন নিজে সাপোর্ট করা যায়। বাই দ্য ওয়ে, এবার চলে আসতে চাই খুব ফেস্টিভ মোডে, বিকজ আর ঈদ মানে পবিত্র ঈদ উল ফিতরের খুব বেশি দিন নেই, কাজ তো প্রচুর আসছে। এবার একটু মানে ফেমিনিন কথাবার্তা বলতে চাই, মানে ঈদ নিয়ে অ্যাজ আ গার্ল কি প্ল্যান? ঈদ নিয়ে প্ল্যান অনেস্টলি মুভিজ দেখার। হ্যাঁ, আমাদের দেশের তো এটা একটা আমার মনে হয় যে বাংলাদেশের কালচার হয়ে গেছে যে ঈদের সাথে এটা হ্যাজ বিকাম আ কালচারাল থিং, যে ঈদে মানে আর এখন এত সামনে এত মুভিজ বের হবে, বাট এটা প্রত্যেক ঈদে কিন্তু আমি ডানা ইমু আমরা বের হয়ে যাই, আমরা মুভিজ দেখি। বাট ঈদের আগে এখন শপিং নিয়ে আমি যেটা বলবো যে এত যে ঘরে বসে বসে মানুষ ডিজাইনার লেবেল একটা কাপড় ধরলেই 40,000 50,000, এবার শপিং নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না। আই এম ইনফ্যাক্ট গ্ল্যাড যে পাকিস্তানি ব্র্যান্ডস, ইন্ডিয়ান ব্র্যান্ডস আসছে, ওরা আসলে আমার মনে হয় কম্পিটিশনে পড়েও একটু যেন হ্যাঁ, কারণ তুমি একটা মেয়ে হঠাৎ র্যান্ডম ওয়ান ফাইন মর্নিং, এই যে আমি উঠলাম ঘুম থেকে, মনে হলো আজকে একটা কাপড়ের ব্র্যান্ডে কারিনা কাইসার আর ডিজাইনার লেবেল, এরকমই কিন্তু একটা কাপড় ধরলাম, এটার দাম আর
দ্য স্যাডেস্ট থিং ইজ মানুষ কিনতেছে, কিনছে। এনকারেজমেন্ট তো এই জন্যই তো, ওইখান হ্যাঁ। থেকে। আই এম নট ডিমিনিং এনি ডিজাইনার্স, বাট একটা 50,000 টাকার কাপড়ের মানে কাপড় কেনার পিছে এটা কি? কারণ আমি হ্যাঁ। মানে শপিংটা এখন এমন একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে যে আসলেই গেলে যে মনে হয় যে আগে যেমন ছোটবেলায় মেলা টেলাতে গেলে বা আম্মুর সাথে শপিং গেলে থাকে না যে এক ঝাঁকে ঠাম ধুম ধাম অনেক কিছু কিনতে পারতাম, এখন একটা জিনিস কেনার আগে মনে হয় যে এটা কিনবো, এমন না কিনতে পারবো না, বাট ইট সিমস সো ওয়েস্টফুল। আচ্ছা আচ্ছা, কিনে কি করব আর করবো ভাই? এটাই। এটা আমার- তবে এখন ঢাকা শহরে মানে নাইট মার্কেট আর তো পপুলার হয়ে গেছে। আমি কয়েকদিন আগে এই যে জাস্ট ফ্যামিলি ফ্রেন্ডস মিলে সেহরি করতে গিয়ে দেখি, আমি তো জানতামই না যে রাত 8টা-9টার পরে দোকান খোলা থাকে। হ্যাঁ। আমি দেখি সারা রাত মানে ব্র্যান্ডস গুলো খোলা, তারপরে হ্যাঁ। বিভিন্ন পার্কে হচ্ছে নাইট মার্কেট, Night market মানুষ হচ্ছে। ভিড় করছে ওখানে ভিড় করছে। শপিং আর করতে। জানো এমন মানে নাইট মার্কেটে যারা ঘুরতে যায়, মনে করে যে তোমার সাথে একটা নাইট মার্কেটে দেখা হলো, হ্যাঁ। আবার গিয়ে দেখি যে নাইট নেক্সট আরেকটা যেটা মনে করো অলোকির থেকে এই পার্কে গেলাম, ওই যে হ্যাঁ, পার্কের মেলাটাতে গেলাম, যে ক্রাউড ওইখানে ছিল ওই একই ক্রাউড, আবার তার সাথে হাই হ্যালো, আবার তার সাথে বিদায় নাও, আবার 2 দিন পরে গুলশানের আরেকটা মেলাতে তার সাথে আবার ও দেখা। আবার দেখা, ও কিছু কিনতেছে না আমিও কিছু কিনতেছি না, খালি হাই ভাইয়ের উপরে আছি। খাওয়া দাওয়া নিয়ে কি প্ল্যান? রান্না বান্না বা এটা ফ্যামিলি? রান্না আমি খুবই খুবই ফালতু রান্না করি, তো রান্না নিয়ে আমার কোনো প্ল্যান নাই। আমার খাবার অনেক প্ল্যান আছে। মাই মাদার ইজ আ ফ্যান্টাস্টিক কুক, তো আম্মু ঈদের জন্য অনেক মজার মজার ডিশ রান্না করে। আর আমরা হচ্ছে যে এটা আমাদের ফ্যামিলির একটা, এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন যে সকালবেলা উঠে নামাজের পর আমরা সবাই, আমাদের দাদি নিচেই, আমরা একই বিল্ডিংয়ে জয়েন্ট ফ্যামিলি থাকি, সো দাদি বাসায় আমরা সবাই নাস্তা করি, রুটি হালুয়া খাই, তারপরে ওইটার পর একসাথে লাঞ্চ করি। আর এলাকার আমাদের সোসাইটিটা যেহেতু একটু ক্লোজ, সো ওইটার মধ্যেই দেখা যায় যে অনেক ফেস্টিভিটি সবার সাথে দেখা হচ্ছে। আগে যেমন একটা ট্রেডিশন ছিল সবাই ওয়েস্টিনে যেত, সবাই ওয়েস্টিনে যেত, এখন যেমন ঈদের এগুলো আমার মনে হয় একটু কমে এসেছে। আর এখন তো আমার মনে হয় যে উইথ টাইম এখন একটু লেজিও লাগে যে এই যে ঘুরতে টুরতে যাব। রেগুলার লাইফে ঢাকা হ্যাঁ। শহরে এই মাথা থেকে ও মাথা যেতে গেলে ওই যে জ্যামে বসেই তো টায়ার্ডনেস হ্যাঁ, চলে আসে। আমার বেস্ট, আমি কিন্তু কখনো আমি চেষ্টা করি ঈদের ছুটিতে ঢাকায় থাকা, সবাই যে দেশের বাইরে ফাঁকা চলে ঢাকা। যায় আমার, কারণ আমি আই হ্যাভ বিন ড্রাইভিং সিন্স আই ওয়াজ 14, তো আমার এখন মানে জিতটা চিন্তা করো কত, এই যে জ্যামে আটকায় থাকে যে পুরা বছর, এই টাইমটাতে আমি যে ঢাকার ফাঁকা রাস্তা পাই, আমি মানে নো ওয়ান, আমি কিন্তু এমন আমি খুব র্যাশ ড্রাইভিং করি বা কিছু, বাট একটা মানে ঢাকাকে ফাঁকা পাওয়া ইজ আ ব্লেসিং। তো এই ঈদ নিয়ে আমি খুবই এক্সাইটেড যে খালি এক প্রান্তে থেকে দরকার হলে এক মুভি হল থেকে আরেকটা মুভি হলে এমনি যাব ফাঁকা রাস্তা এক্সপিরিয়েন্স করার জন্য। উফ, তুমি এত দারুণ সত্যি, মানে তোমার সাথে Thank you. কথা বলে আমার মনে হয় যে সময়টা যদি থামিয়ে রাখা যেত আসলেই বোধহয় খুবই ভালো হতো। ওভারঅল একটু শেষে জানতে চাই, মানে আমরা মোটামুটি আড্ডার শেষ দিকে চলে এসেছি। সিনেমার অনেক আমরা তালিকা শুনছি, অনেকগুলো সিনেমা এটা সেটা আসতে চলেছে, এবং মানে শুধু তুমি না, আমি যদি ভুল না করে থাকি তোমার মা, উনিও সিনেমা প্রেমী, উনি আয়নাবাজি বোধহয় 4 বার হলে গিয়ে দেখেছিলেন। সো ফ্যামিলি নিয়ে কি কি ফিল্ম এক্সপ্লোর করার ইচ্ছা আছে? আমি একটু লিস্টটা শুনি। আমার ফ্যামিলি ওভারঅল উই ওয়ার টকিং অ্যাবাউট বনলতা এক্সপ্রেস দ্য আদার ডে। এই বইটা আম্মু পড়েছে, তো আম্মু মানে দেখার জন্য খুবই এক্সাইটেড। আর আমার মনে হয় এমনি ফ্রেন্ডসরা আমরা মিলে আমরা দম দেখতে চাই, এটা মানে ট্রেলারটা ওয়াজ ফ্যান্টাস্টিক, ইভেন প্রেসার কুকার লুকস অ্যামেজিং। আর তারপরে আমার মনে হয় যে এই মানে আরো তো অনেকগুলো মুভি আসছে হয়তো, আমার তো ইয়েও মানে ট্রেলার এখনো দেখি না, বাট আই এম প্রিটি শিওর আসছে। তো এইটাই আমার মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা দেখবো। এখন যেটা হয় যে এত প্ল্যান থাকে, লাস্টে গিয়ে যেটা টিকিট পাই ওইটাই দেখি। এটা বলে বেগার্স ক্যান্ট বি চুজার্স, যেটা ফ্রি টিকিট আছে ভাইয়া সমস্যা নাই দিয়ে দেন। আবার একটু ঈদের প্রসঙ্গে আসতে চাই। ঈদ মানেই তো ভরপুর মানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, কোন একটা আইটেম কোনো ঈদেই মিস যায় না কারিনার? আমার পার্সোনালি ঈদে আমার আম্মু একটা মালাই চিংড়ি টাইপ করে, হ্যাঁ ওইটা পোলাও দিয়ে দেখছি, আমারও এটা আমি কেন বললাম এখন আমি ভিজুয়ালাইজ করতেছি। আম্মু একটা মালাই চিংড়ি করে, ইটস সো গুড। তারপরে একটা ডিম ভুনা করে, ওই যে সাদা একটা ডিম ভুনা যে করে, ওইটা একটা রায়তা সালাদ আর পোলাও, এইটার একটা কম্বিনেশন থাকে। আর মানে আম্মু আমাকে আগে বলতো যে চিংড়ি মাছ এত বেশি ইয়ে করে, এটা কোলেস্টেরল আছে, ইয়ে আছে। এই একটা দিন কোলেস্টেরলের কোনো আমার কোনো সীমা ইয়ে না, দরকার হলে আমি এই যে পুরা এই মাস আমি কোনো চিংড়ি মাছ মানে হাই কোলেস্টেরল কিচ্ছু খাই না, জাস্ট সো দ্যাট আমি ইচ্ছা মতন যেন ঈদের সময় আমি ইন্ডালজ করতে পারি। বুঝতে পেরেছি। Oh my God, আমি মেড মাইসেলফ হাংরি। একটু
একটু ট্রাভেল ডেস্টিনেশন নিয়ে শুনবো। ঘুরতে তো খুবই ভালোবাসো হ্যাঁ। এবং তোমাদের তিনজনের এই যে গ্রুপটা, মানে লাস্ট রেজাউর রহমান উনিও বলছিলেন ডানা তুমি সবাই মিলে এরকম ঘুরতে যাও, তুমি একটু লেজি হয়ে যাও আর হচ্ছে ডানার প্রচুর ফটো টটো তুলে দিতে হয়, এইটা আমরা গল্প শুনছিলাম। সো নেক্সট ডেস্টিনেশন কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ? আমরা ইনশাআল্লাহ উই আর প্ল্যানিং ফর ফিলিপিন্স। সো এখন আসলে পুরা পৃথিবীর যেরকম অবস্থা, একটু এয়ার ট্রাভেল নিয়ে আমরা একটু সবাই ভয় আছি, নাহলে এই ঈদে আমরা অনেস্টলি চলে যেতাম, বাট একটু যদি সবকিছু যদি পরিস্থিতি স্বাভাবিক একটু হয়। স্বাভাবিক হলে হয়তো আমরা ফিলিপিন্স বা আরেকটা প্ল্যান আছে চায়নাতে, আমরা যাই নাই কখনো, সো চায়না হয়তো যেতে পারি। ও গ্রেট। উফ, এখন হচ্ছে বাংলাদেশ হিসেবে যেখানে ভিসা দিবে ওখানেই যাবো, বেগার্স ক্যান বি চুজার্স। সেটাই দারুণ বললে। ও গড, মানে আমার এই যে তোমার সাথে যতবার কথা হয় আবারও একটাই বলবো যে মানে সময়টাকে যদি থামিয়ে দেওয়া যেত। হ্যাঁ সেম, আমরা কিন্তু শোটা শুরু হওয়ার আগে অনেক কথা বলেছি, অনেক বাট গল্প ইউ হ্যাভ মেড মি সো কমফোর্টেবল। এটা কিন্তু তোমারও ইকুয়াল ক্রেডিট, তুমি যে বলছো সময় থামিয়ে রেখা যায়, এটা তোমারও ইকুয়াল ক্রেডিট দ্যাট ইউ হ্যাভ মেড মি সো কমফোর্টেবল, যে তোমার সাথে এত মজা করে একটা আড্ডা দিতে পারলাম তো আজকে। দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমার জন্য পুরো একসাথে আলাদা পুরো টিমের জন্য অনেক শুভকামনা। Thank you so আমাদের much. বিনোদন সারাদিন এবং মাছরাঙা টেলিভিশনে আসার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ হইচইতে আসছে আমাদের ফিল্ম একসাথে আলাদা অন 19th মার্চ। সবাইকে আমি ইনভিটেশন জানাতে চাচ্ছি, ফ্যামিলি নিয়ে এই ফিল্মটা দেখবেন। আই এম শিওর ইউ আর গোয়িং টু হ্যাভ অ্যান আটার ব্লাস্ট। থ্যাংক ইউ সো মাচ।